আসসালামু আলাইকুম। আজ ৬ জানুয়ারি ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে জিজ্ঞাসা করতে ভারতে যাবে বিডিআর হত্যা তদন্ত কমিশন। তথ্য বোমা ফাটালেন মেজর ডালিম, গড়লেন ভিউয়ের ইতিহাস। সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না ডিবি। এবার বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে ভারত সরকার অনুমতি দিলে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কমিশনের সভাপতি মেজর জেনারেল ম ফজলুর রহমান কথা জানান। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে। বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশি বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু একথা বললেই হবে না, ভারত জড়িত বললেই হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকার অঙ্গীকার করে মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, গত ১৬ বছরে বহু প্রমাণ নষ্ট হয়ে গেলেও কমিশন সত্য উদ্ঘাটনে কাজ করবে। কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সবার সহযোগিতায় তদন্ত প্রক্রিয়া চালানো হবে। তদন্ত কমিশন আগামী ৩ মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার পরিকল্পনা করছে, তবে প্রয়োজনে সময় বাড়ানোর আবেদন করা হবে। মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, কমিশন চায় সব পক্ষ যেন ন্যায় বিচার পায় এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করা যায়। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম, বীর বিক্রম। তিনি মেজর ডালিম হিসেবে পরিচিত। মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত। লাইভে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। রোববার রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়। এমনকি লাইভ চলাকালে একসঙ্গে ৮ লাখ মানুষের অংশগ্রহণ, এটা ইউটিউবের ইতিহাসেও রেকর্ড। টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫-এর ১৫ আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজে, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি, তার জন্য আরও সময় প্রয়োজন। ২৪-এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। ৭৫-এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন, নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব, নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব? এই বীর বিক্রম বলেন, যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট তৈরি করার, 7টা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটি করদ রাজ্য, অঙ্গরাজ্যে পরিণত হব। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম বলেন, মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেলে খেলা যায় না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুপক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়।
এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। তিনি বলেন, মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান। 24-এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন, বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম জানাই, সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাদের দুর্জেয় ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে। জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন মেজর ডালিম। আমি ডিবিকে বলেছি সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না। অবশ্যই তাদেরকে নির্ধারিত জ্যাকেট পরতে হবে, এছাড়া আইডি কার্ড শো করতে হবে। আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আমিও যদি আইনের বাইরে গিয়ে কোনো বেআইনি নির্দেশনা দেই সেটা তারা মানবে না। সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে ডিবি কার্যালয়ে রুটিন ভিজিটে এসেছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক, তবে আরও উন্নতি কিভাবে করা যায় সেটাই এখন মূল লক্ষ্য, সেটা নিয়ে কথাবার্তা বলেছি। ডিবি কার্যালয়ের অভ্যন্তরে আয়নাঘর সম্পর্কে তিনি বলেন, আয়নাঘর বলে কিছু নেই। আমি ডিবিকে বলেছি ডিবি কার্যালয়ের ভেতরের এই পুকুরটা যেন আয়নার মতো পরিষ্কার থাকে। আয়নাঘর বলে কিছু থাকবে না, কোনো ভাতের হোটেলও থাকবে না। গণমাধ্যম কর্মীদের প্রশংসা করে উপদেষ্টা বলেন, ইন্ডিয়ার নিউজের কাউন্টারে ভালো নিউজ করেছেন, আপনারা সত্যিটাই লিখেছেন, যে কারণে দেখেন এখন ইন্ডিয়া থেকে অপপ্রচার কমে গেছে। আমাদের মিডিয়া সত্যিটা প্রকাশ করলে আমাদের জন্য অ্যাকশন নিতে সুবিধা হয়। তাই আমিও যদি কোনো দুর্নীতি করি তা আপনারা প্রকাশ করে দেন, কিন্তু সত্যিটা প্রকাশ করেন, বলে দেন ওই জায়গায় টাকা খেয়েছি, লিখে দেন, আমার কোনো আপত্তি থাকবে না। 321 এসআই এর সচিবালয়ে অবস্থান নেয়ার বিষয়ে তিনি বলেন, পুলিশ নিয়োগ এসআই নিয়োগে আমরা কোনো সুপারিশ করিনি, এটা কেউ বলতে পারবে না। তিনি বলেন, পুলিশ একাডেমি থেকে শৃঙ্খলাজনিত কারণে যদি কেউ আউট হয় তাদের আর নেওয়া হয় না। এটা শুধু আমাদের পুলিশ একাডেমি বলে নয়, বাংলাদেশের রাজশাহী সারদা পুলিশ একাডেমি পুরো এশিয়ার মধ্যে খুবই নামকরা। তাদেরকে শৃঙ্খলাজনিত কারণে বের করা হয়েছে সেটা যে সত্যি তার বড় প্রমাণ হচ্ছে তারা সচিবালয়ে এসে বিশৃঙ্খলা করছেন। তারা যদি শৃঙ্খলী হতেন তাহলে তো তারা সঠিকভাবে বিষয়টা জানাতে পারতেন, তারা আইজিপির কাছে যেতে পারতেন, কিন্তু যাননি। কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশটির রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছবেন তিনি। জাহিদ হোসেন বলেন, সেখান থেকে সরাসরি যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন ক্লিনিকে নেওয়া হবে খালেদা জিয়াকে। সেখানকার চিকিৎসকরা যদি মনে করেন তার যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেওয়া প্রয়োজন তাহলে সেখানে যাবেন। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশের 6 জন এবং কাতারের 4 জন চিকিৎসক বেগম জিয়ার সঙ্গে থাকবেন। এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট হবে কিনা লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আশা করছি আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠলে দেশে ফেরার পথে ওমরাহ পালন করবেন বলেও জানান তিনি। এ সময় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং লন্ডন বিএনপির নেতারা। আর ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথিও যাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামিমা নাসরিন জলির পোশাক নিয়ে কটূক্তি করা হয়েছে। এ বিষয়ে ছাত্রদল নেতা
নবীনুর রহমান নবীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত ৩১ ডিসেম্বর রাতে জাবি ক্যাম্পাসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এই আচরণে সম্মিলিত নারী প্রয়াস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 31st নাইটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টোরিয়াল বডি টহল দেওয়ার সময় একটি প্রাইভেট কার থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় এক তরুণী নিজেকে জাবির 50 ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। এ সময় জাবি ছাত্রদল নেতা নবীন এসে মেয়েটিকে চলে যেতে বলেন। তখন সহকারী নারী প্রক্টর নবীনের পরিচয় জানতে চাইলে তিনি সহকারী প্রক্টরের সাথে খারাপ ব্যবহার করেন এবং তার বোরকা, হাতমোজা ও পামোজা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। অভিযুক্ত নবীন শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ইতিহাস বিভাগের 39 ব্যাচের শিক্ষার্থী। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সচেষ্ট রয়েছে, সেখানে একজন সাবেক শিক্ষার্থী কিভাবে নারী শিক্ষকের পোশাক নিয়ে বাজে মন্তব্য করতে পারে, এ প্রশ্ন সকল নারী সমাজের। এদিকে বুধবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন একদল শিক্ষার্থীরা। পরে সেখান থেকে রেজিস্ট্রার ভবন সংলগ্ন সড়ক ঘুরে প্রক্টর অফিসের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর 3 দফা দাবির একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। তাদের দাবিগুলো হলো, অভিযুক্ত নবীনের সকল একাডেমিক সনদ বাতিল করতে হবে এবং তার ক্যাম্পাসে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে। ক্যাম্পাসে একাডেমি সহ অন্য সকল ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং বৈষম্যমূলক আচরণ যেমন দাড়ি, টুপি, বোরকা, হিজাব, নিকাব, শাখা, সিঁদুর ইত্যাদি নিয়ে কটূক্তি বা বৈষম্য নির্মূলে নীতিমালা প্রণয়ন ও সেল গঠন করতে হবে এবং পরিচয় শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করতে হবে। সম্মিলিত নারী প্রয়াস শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ জানাচ্ছে। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেন পোশাক নিয়ে কোনো নারীকে হেনস্থার শিকার হতে না হয়। তাই বাংলাদেশের সকল নাগরিকদের পক্ষ হতে, বিশেষত নারী সমাজের পক্ষ থেকে সম্মিলিত নারী প্রয়াস জাবি ছাত্রদল নেতার বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার দুপুর 12টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে আসিফ নজরুল এই প্রত্যাশা ব্যক্ত করেন। আগামীকাল মঙ্গলবার রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সুস্থতা কামনা করে ফেসবুকে একটি স্মৃতিচারণামূলক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল লেখেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটি সময়ে আমি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চাই। একান্তে কথা হয় কিছুক্ষণ তার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান, সবসময় তিনি খবর রাখেন দেশের। আইন উপদেষ্টা ফেসবুকে উল্লেখ করেন, আমি তার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন, তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, যে কোনো কাজে যদি আপনি মাথা খাটান, চিন্তা করেন, তাহলে কোনো না কোনো পথ বের হবে সেই কাজে সফল হবার। আমাদের মস্তিষ্ক হচ্ছে পুরনো পড়ে থাকা ছুরির মতো। এই ছুরিটাকে যতটা আপনি ধার দেবেন, ঘষা মাজা করবেন, ততটা চকচকে হয়ে উঠবে। ঠিক তেমনি ব্রেনকে যখনই কাজ দেবেন, ব্রেন নিয়ে যখন আপনি চিন্তার স্ফুরণ ঘটাবেন, তখন আপনার মধ্যেও এই ব্রেনের কার্যকারিতা বাড়বে। এভাবেই কিন্তু মস্তিষ্ককে শানিত করা যায়, বুদ্ধিমত্তার দিকে, প্রজ্ঞার দিকে এবং দূরদর্শিতার দিকে এগিয়ে নেওয়া যায়। সেই জন্য আজ থেকে যে কোনো কাজে আপনি মাথা খাটান, চিন্তা করুন এবং এগিয়ে যান। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানে হামলা চালায় তাহলে তার পরিণতি বড় ধরনের যুদ্ধের দিকে যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা ইসরায়েলের যে কোনো আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেবে না যার পরিণতি বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এর আগে 2024 সালে ইসরায়েল দুবার ইরানের ওপর সরাসরি হামলা চালিয়েছে। প্রথমটি ঘটে অক্টোবর মাসে, যখন ইরান থেকে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার বেশিরভাগই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়। এ হামলার প্রেক্ষিতে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ওই বছরের এপ্রিল মাসেও ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনার কাছে বিমান প্রতিরক্ষা ব্যাটারি লক্ষ্য করে হামলা চালায়। এটি ছিল ইরানের ছোড়া প্রায় 300টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান পরিস্থিতি সামলাতে কূটনৈতিক উপায় অবলম্বন করবে এবং মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি যে যুক্তি ও বিবেচনা শেষ পর্যন্ত জয়লাভ করবে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমাবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে দুদিনের রাষ্ট্রীয় সফরে যান। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। চীন ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে এবং 2015 সালের পরমাণু চুক্তিকে সমর্থন করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা দৃঢ়ভাবে পাশে আছি। চীন বর্তমানে ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং নিষেধাজ্ঞার পরও ইরানের তেল কেনার শীর্ষ ক্রেতা। অপরদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় জানান, আমাদের সরাসরি ইরানের উপর হামলা চালাতে হবে। শুধু হুতিদের আক্রমণ করলে সমস্যার সমাধান হবে না। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যারা ইরানের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে, সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ডে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ইসরায়েলের লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। ইরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তবে পশ্চিমা বাহিনী একাধিকবার হুতিদের জন্য ইরানের পাঠানো অস্ত্র আটক করেছে। বিশ্বজুড়ে ইরানের এই অবস্থান এবং সম্ভাব্য সংঘাত নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো হামলার জবাব দিতে ইরান যে প্রস্তুত, তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।